স্টুডেন্টস, এর আগের ভিডিওতে তোমাদের সাথে আমি হিসাব নিকাশকরণ ও নিরীক্ষার মধ্যে সম্পর্ক অবধি আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে এই দুটির মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। তো দেখো এবার কি বলেছে। হিসাব নিকাশকরণ মানে হচ্ছে উদ্দেশ্যটা কি না, একটি নির্দিষ্ট হিসাবকালে আর্থিক লেনদেনগুলোকে লিপিবদ্ধ ও শ্রেণীবদ্ধ করা এবং তা থেকে আর্থিক ফলাফল নির্ণয় ও ব্যাখ্যা করা হিসাব নিকাশকরণের উদ্দেশ্য। এটা আমরা জানি যে নির্দিষ্ট হিসাবকাল বলতে সাধারণত এটা 1 বছরই হয়, যখন আর্থিক যে লেনদেনগুলো হয় কোম্পানির সেগুলো লিপিবদ্ধ ও শ্রেণীবদ্ধ করা আর তা থেকে আর্থিক ফলাফল নির্ণয় ও ব্যাখ্যা করা হয়। কিন্তু দেখো নিরীক্ষা কি না, নিরীক্ষার উদ্দেশ্য হলো হিসাব বইতে লিপিবদ্ধ লেনদেনগুলোর যথার্থতা ও নির্ভুলতা পরীক্ষা করা এবং আর্থিক অবস্থার সত্য ও ন্যায্য চিত্র প্রকাশিত হচ্ছে কিনা তা যাচাই করা। তো দেখো এবার পরিধিটা কি বলেছে। হিসাব নিকাশকরণের পরিধি আর্থিক লেনদেনগুলো লিপিবদ্ধ করা এবং তা থেকে চূড়ান্ত হিসাব তৈরি করার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু নিরীক্ষার কাজের পরিধি লিপিবদ্ধ লেনদেনগুলোর যথার্থতা বিচার করা এবং এই যে মেন হচ্ছে যে কি করতে হবে নিরীক্ষককে না, ভুল ত্রুটি নির্ধারণ করতে হবে। নেক্সট দেখো বলেছে মর্যাদা। হিসাব নিকাশকরণে যুক্ত ব্যক্তিরা প্রতিষ্ঠানের বেতনভোগী কর্মচারী, এটা আমরা আগেও পড়েছি। কিন্তু নিরীক্ষক একজন বহিরাগত এবং স্বাধীন ব্যক্তি, মানে কি যে একজন বাইরের থেকে আসছে, যে সেপারেট আর ইন্ডিপেন্ডেন্ট পারসন, অডিটর। ঠিক আছে। নেক্সট দেখো বলেছে কাজের ব্যাপ্তি। হিসাব নিকাশকরণের কাজ সারা বছর ধরে চলে, আর নিরীক্ষার কাজ বছরের শেষেও হতে পারে বা সারা বছর ধরেও চলতে পারে। যোগ্যতা দেখো, হিসাব নিকাশকরণিকদের যোগ্যতা সম্পর্কে কোনো আইনি বাধ্যবাধকতা নেই। কেন বলো তো, এই যে আজকে তোমরা হয়তো জানো যে সিএ হতে হয় অ্যাকাউন্টেন্ট হতে গেলে, কিন্তু সেটা যে বাধ্যবাধকতা এরকম না। ঠিক আছে, অনেকে সিএ পুরোপুরি না ক্লিয়ার করেও যখন মাঝখানের যে লেভেলটা সিএ ইন্টারমিডিয়েট ওইটার পরেও কিন্তু অ্যাকাউন্টিংয়ের কাজ ফার্মে করে, যেটাকে আর্টিকেলশিপ বলে। তো ওটা সম্পর্কে তোমরা পরে আরও জানবে। আবার দেখো কি বলেছে, একজন পেশাদার নিরীক্ষককে যোগ্যতা অর্জন করতে হলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতেই হবে। ঠিক আছে, তার মানে নিরীক্ষককে দেখো সিএ হতেই হবে। তারপর দেখো বলেছে প্রতিবেদন পেশ। হিসাব রক্ষকগণকে হিসাব তৈরির পর মালিকের কাছে কোনো প্রতিবেদন দাখিল করতে হয় না। ঠিক আছে, কিন্তু নিরীক্ষককে হিসাব পরীক্ষার পর নিয়োগকর্তার নিকট প্রতিবেদন পেশ করতে হয়। তাহলে হয়ে গেল। নেক্সট দেখো এবার আসছে কি বলেছে দায়বদ্ধতা। হিসাব নিকাশকরণ নিকগণ মালিক বা ব্যবস্থাপকদের নির্দেশ অনুযায়ী কাজ করতে বাধ্য থাকেন, কারণ তিনি বেতনভুক্ত কর্মচারী, তাই মালিকের কাছে দায়বদ্ধ। কিন্তু নিরীক্ষকগণ একজন আমরা পড়েছি যে স্বাধীন নিরপেক্ষ ব্যক্তি, তাই তিনি দেশের আইন ও নিরীক্ষা মানের কাছে দায়বদ্ধ থাকেন। কাজের ধরন, হিসাব রক্ষকগণ কেবলমাত্র হিসাব প্রণয়নেরই কাজেই করে থাকেন, তাই তাদের কাজের দৃষ্টিভঙ্গি হলো গঠনমূলক। কিন্তু নিরীক্ষকগণ লিপিবদ্ধ হিসাবের পরীক্ষা ও যথার্থতা বিশ্লেষণ করেন, তাই তাদের কাজের দৃষ্টিভঙ্গি হলো বিশ্লেষণমুখী। ঠিক আছে, তো এবার দেখো নেক্সট আমাদের টপিক কি আসছে, নিরীক্ষক হিসাব রক্ষক নন। ঠিক আছে, তার মানে দেখো কি বলেছে যে অ্যান অডিটর ইজ নট অ্যান অ্যাকাউন্টেন্ট। ব্যবসায়িক প্রতিষ্ঠানে দৈনন্দিন মানে ডেইলি যে সমস্ত লেনদেনগুলো বা ট্রানজ্যাকশানসগুলো ঘটে সেগুলো যথাযথভাবে লিপিবদ্ধ করাই মানে রেকর্ড করাই হলো হিসাব রক্ষকের কাজ। হিসাব রক্ষক ও গাণিকের সম্পাদিত কাজগুলোই হলো নিরীক্ষকের কাজের ভিত্তি। হিসাব রক্ষক বা গাণিক যে হিসাব নিকাশ করেন তা থেকে প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন পক্ষ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানতে পারেন। হিসাব রক্ষকগণ প্রতিষ্ঠানের বেতনভোগী কর্মচারী, তাই তাদের তৈরি আর্থিক বিবরণীগুলোর যথার্থতা পরীক্ষার জন্যই নিরপেক্ষ নিয়োগ করা হয়। নিরীক্ষক একজন বহিরাগত
নিরীক্ষক একজন বহিরাগত ও স্বাধীন ব্যক্তি। দেখো এটা আমরা পড়েছি এর আগে, তাই তো। নিরীক্ষক আর্থিক বিবরণীগুলো পরীক্ষা করে নিজের অভিমত সহ, মানে নিজে যেটা মনে করছে সেটার অভিমত সহ প্রতিবেদন পেশ করেন। তাই হিসাবরক্ষণ, হিসাব নিকাশকরণ ও নিরীক্ষা হিসাবশাস্ত্রের 3 দিক হলেও প্রকৃত ও পরিধির বিচারে প্রত্যেকেই আলাদা। তো এটা দেখো ট্রু ফলস এরকম আসতে পারে। তো যে নিরীক্ষক কি হিসাবরক্ষক, তো তখন তোমাদের লিখতে হবে সেটা ভুল, তাই তো। এবার আসছে দেখো খুবই গুরুত্বপূর্ণ টপিক, নিরীক্ষকের যোগ্যতা, যেটা 2 রকম হয়, একটা হচ্ছে পেশাগত আর একটা হচ্ছে সাধারণ। ঠিক আছে, তো দেখো নাম্বার 1 পেশাগত যোগ্যতা এবার আমরা পড়ব। দেখো কি বলেছে, চার্টার্ড, এই যে কোম্পানি, ভারতীয় কোম্পানি আইন 2013 মানে কোম্পানিজ অ্যাক্ট 2013-এর 141 সাবসেকশন 1 নাম্বার ধারা অনুযায়ী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে স্বীকৃত কোনো ব্যক্তি কোম্পানি নিরীক্ষক হিসেবে নিযুক্ত হতে পারেন। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট লাইন, মার্ক করে রাখবে। এখানে দেখো বলেছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলতে সেই ব্যক্তিকেই বোঝাবে যিনি 1949 খ্রিস্টাব্দের সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অ্যাক্ট অনুসারে আইসিএআইয়ের সদস্য এবং ওই সংস্থা কর্তৃক নির্দিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, মানে যে কমপ্লিটলি পরীক্ষায় ফাইনাল অবধি ক্লিয়ার করে সিএ হয়েছে, তিনি এই পেশার সঙ্গে যুক্ত সেই সম্পর্কে তার যথার্থ প্রত্যয়নপত্র থাকতে হবে। তারপর দেখো বলেছে কোম্পানি আইনের 148 সাবসেকশন 3 নাম্বার ধারা অনুযায়ী কোনো কোম্পানির পরিব্যয় হিসাব পরীক্ষার জন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছাড়াও একজন কস্ট অ্যাকাউন্টেন্টও পরিব্যয় নিরীক্ষক হিসাবে নিযুক্ত হতে পারেন। তবে ওই ব্যক্তিকে 1959 খ্রিস্টাব্দের কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট অ্যাক্ট অনুসারে গঠিত, দেখো তাহলে তখন তাদেরকে কোন ইনস্টিটিউটের মারফত কোন পরীক্ষা দিতে হবে না, পরিব্যয় হিসাব পরীক্ষার জন্য দিতে হবে হচ্ছে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া বা আইসিএমএ থেকে, যে ইনস্টিটিউটটা রয়েছে তার থেকে দেখো সিএমএ পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, মানে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে এক মালিকি বা অংশীদারি কারবার কিংবা অন্যান্য অবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে হিসাব পরীক্ষার জন্য নিরীক্ষককে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতেই হবে, তা বাধ্যতামূলক নয়। ঠিক আছে, এক মালিকি মানে যে সোল প্রোপাইটারশিপ, মানে একাই বিজনেসটা গঠন করেছে, একাই চালাচ্ছে আর অন্য কেউ নেই। আর অংশীদারি মানে পার্টনারশিপ কারবার, যেখানে একজন আর তার সাথে মানে মিনিমাম 2 জন হতে হবে, আর তার সাথে আরও অনেকে মিলে একসাথে বিজনেস করে। বা অন্যান্য অবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে হিসাব পরীক্ষার জন্য নিরীক্ষককে সিএ হতে হবে, তা বাধ্যতামূলক নয়। তাহলে এই লাইনটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী যে সমস্ত কোম্পানিতে নিরীক্ষক রয়েছে সেগুলোতে সিএ কিন্তু বাধ্যতামূলক ডিগ্রি হতে হবে, কিন্তু এই যে এক্ষুনি যেগুলোর কথা বললাম, মানে এক মালিকি বা অংশীদারি কারবার কিংবা অন্যান্য অবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এখানে কিন্তু সিএ হতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটারি বা বাধ্যতামূলক নয়। তবে প্রতিষ্ঠানের স্বার্থে উন্নত পেশাদারি পরিষেবা পাওয়ার জন্য সাধারণত অভিজ্ঞ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হয়ে থাকে। তো এবার দেখো সাধারণ যোগ্যতা কি বলেছে। নাম্বার 1-এ আসছে বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকতে হবে, যেমন নাম্বার 1 এটা হচ্ছে তো একদম মাস্ট, তোমরা এটা জানোই যে হিসাব শাস্ত্রে জ্ঞান থাকতে হবে, না হলে তো সম্ভব নয় না নিরীক্ষকের কাজ করা। ঠিক আছে, এই যে দেখো, তা না হলে তার পক্ষে সমস্ত লেনদেনের সত্যতা সম্পর্কে কী লেখা আছে এটা ঠিক বোঝা যাচ্ছে না, দেওয়া সম্ভব নয়, মানে করা সম্ভব নয়। তাছাড়া হিসাব নিকাশকরণের ব্যবহারিক দিক সম্পর্কেও স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। নিরীক্ষকগণ সাধারণত দেখো সিএ হয়ে থাকেন, তাই অনেকেই হিসাব শাস্ত্রের জ্ঞানকে পেশাগত যোগ্যতা হিসেবে ধরে থাকেন। এইগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আইনের জ্ঞান থাকতে হবে। কীরকম আইন না, কোম্পানি আইন, অংশীদারি আইন, বাণিজ্যিক আইন মানে বিজনেস ল। তারপর দেখো বলেছে অর্থশাস্ত্রের নীতি। অর্থশাস্ত্রের নীতি মানে ইকোনমিক্স রিলেটেড সব জ্ঞানগুলো রাখতে হবে। তোমরা তো এখন পড়ছো ইকোনমিক্স, যারা পড়ছো। প্রতিটি কারবারি প্রতিষ্ঠানের কাজকর্ম সামাজিক ও অর্থনৈতিক পরিবেশের
দ্বারা প্রভাবিত। তাই তো আমাদের দেখো কোম্পানিরা যে রয়েছে সব বিভিন্ন, সেগুলো সমস্ত আজকে একটা সমাজের মধ্যে রয়েছে, তার মানে সমাজের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ কোনো কোম্পানি করতে পারবে না। আর সেমভাবেই আমাদের দেশের ইকোনমি বা অর্থনীতিও কিন্তু সেটাকে প্রভাব ফেলছে, তাই অর্থনৈতিক পরিবেশের দ্বারা প্রভাবিত। তাই দেখো বলেছে অর্থশাস্ত্রের নীতিগুলো সম্পর্কে নিরীক্ষকের জ্ঞান থাকা একান্ত প্রয়োজন। নেক্সট দেখো কি বলেছে, যান্ত্রিক হিসাব নিকাশ সম্পর্কে জ্ঞান। এগুলো তো এখন থাকতেই হচ্ছে, কারণ দেখো কম্পিউটারে এখন সব কাজ হয়, তো এই যে সফটওয়্যার বিভিন্ন রয়েছে সেগুলো ইউজ করা, সেগুলো কিভাবে ইউজ করে অ্যানালিসিস করতে হবে বা বিশ্লেষণ করতে হবে সেইগুলো করা, এগুলোও খুব দরকার এখনকার দিনে। নেক্সট দেখো এবার বলেছে কি ভাষা সম্পর্কে জ্ঞান, এটাও হওয়া প্রয়োজন। কেননা দেখো বলেছে হিসাব পরীক্ষার শেষে নিরীক্ষককে তার নিয়োগকর্তার কাছে, মানে যে নিয়োগ করেছে বা অ্যাপয়েন্ট করেছে, তাকে একটি প্রতিবেদন জমা দিতে হয়। প্রতিবেদনটি সুস্পষ্ট, সংক্ষিপ্ত, মানে ক্লিয়ার হতে হবে, সংক্ষিপ্ত মানে কনসাইজ হতে হবে, বা মানে শর্ট করে হতে হবে, এমন না যে হাজার হাজার পাতার বা অনেক ব্রড, যেটা কিনা পড়ে বেকার টাইম নষ্ট হচ্ছে, বোঝা যাচ্ছে না, এরম হলে হবে না। এবং বোধগম্য, মানে ভালো করে বোঝা যাবে, এটা দরকার। তাই দেখো এমন ভাষায় লিখতে হবে প্রতিবেদনটি যেই ভাষাটা নিরীক্ষকের উপযুক্ত দখল থাকা দরকার। নেক্সট আসছে দেখো ব্যক্তিগত যোগ্যতা বা গুণাবলী কী কী রয়েছে, এটা তো খুবই ভালো, ইন্টারেস্টিং। দেখো কী রয়েছে, সততা ও বুদ্ধিমত্তা থাকতে হবে, সৎ হয়ে কাজ করতে হবে, আর বুদ্ধি নিয়ে কাজ করতে হবে নিরীক্ষককে। ঠিক আছে, দেখো ওটাই বলেছে, প্রতিবেদন লেখার জন্য তাকে সৎ হতে হবে। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, একজন নিরীক্ষককে সবার প্রথম যেটা হতে হয় সেটা হচ্ছে নিরপেক্ষ। তাই তো কোনো রকম মানে কারোর প্রতি পক্ষ নিয়ে কোনো কাজ করলে হবে না। যে আজকে যদি নিরীক্ষককে বলা হয় যে নিরীক্ষক তুমি একটা কাজ করো, তুমি কোম্পানির যে মুনাফাটা সেটা কম করে দেখাও, তাহলে আমাদের ট্যাক্স বা করের যে যতটুকু দেখাতে হবে সেটা কমে যাবে, সেটা করলে হবে না নিরীক্ষককে। ঠিক আছে, সেটাই দেখো বলেছে তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কারো দ্বারাই প্রভাবিত হবেন না। তারপর দেখো বলেছে সতর্ক দৃষ্টিভঙ্গি, মানে নিরীক্ষককে সতর্ক দৃষ্টিভঙ্গি নিয়ে নিরীক্ষার কাজ করতে হবে, না হলেই তো ভুল ত্রুটি হয়ে যাবে। ঠিক আছে, তাই জন্য দেখো এটা একটা লাইন বলেছে যে অডিটর ইজ আ ওয়াচ ডগ নট আ ব্লাড হাউন্ড। তারপর দেখো বলেছে পেশাগত একাগ্রতা থাকতে হবে। পেশা সংক্রান্ত নৈতিকতা, মানে যে কাজগুলো আমি করছি ঠিকঠাক করছি তো, উল্টোপাল্টা করছি না তো। আমার নীতি বা নৈতিকতা মানে যেটা করা ঠিক ভুল, এইটা যে যার ঠিকঠাক রয়েছে তাকেই বলা হয় যে লোকটার বা মহিলাটার ভালো নীতি রয়েছে। ঠিক আছে, তাই জন্য দেখো বলেছে নৈতিকতা, রীতিনীতি যথাযথভাবে পালন করবেন। তারপর দেখো বলেছে ধৈর্যশীল হতে হবে, কারণ এটা তো অনেকটা লেন্দি প্রসিডিওর না, অনেক ভালো করে দেখে শুনে করতে হয় এই কাজটা সুষ্ঠুভাবে, তো তাই জন্য ধৈর্যশীল থাকাও দরকার নিরীক্ষককে। এরপর আসছে দেখো নেক্সট টপিক, এটাই মনে হয় লাস্ট টপিক, না আরেকটা আছে, না এটাই লাস্ট। ঠিক আছে, দেখো এটা এবার ভালো করে জেনে নাও, তাহলে এই চ্যাপ্টারটা হয়ে যাবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নাম্বার 1 দেখো কি বলেছে, পেশাগত অযোগ্যতা, যেটা বলেছে যে যদি কোনো ব্যক্তি আদালতের রায় বিকৃত মস্তিষ্ক, মানে মাথাটা ঠিকঠাক কাজ করছে না বা পাগল এরকম হলে হবে না, তখন তো সে ঠিকঠাক করে কাজ করতে পারবে না, অপ্রকৃতিস্থ বলে বিবেচিত হন। তারপর দেখো বলেছে যদি আবেদনকারীর বয়স সদস্য তালিকার নাম নথিভুক্ত করার সময়, এই যে দেখো 21 বছরের কম হলে হবে না, মানে একটা অডিটরকে মিনিমাম 21 ইয়ার্স হতে হবে অডিটের কাজ করার জন্য। তারপর দেখো বলেছে যে কোনো ব্যক্তি দেউলিয়া অবস্থা থেকে মুক্তি না পান, দেউলিয়া হলেও কাজটা করা যাবে না নিরীক্ষার কাজ। তারপর দেখো বলেছে যদি কোনো ব্যক্তির পেশাগত অসদাচরণের অভিযোগের ভিত্তিতে সদস্য তালিকা থেকে বাদ দেওয়া হয়। তারপর দেখো বলেছে নাম্বার 5 যদি কোনো ব্যক্তি নৈতিক অসদাচরণের জন্য বা পেশাগত পদাধিকার বলে অপেশাদারি কোনো অপরাধে, মানে পেশার সাথে যেটা রিলেটেড নয় এরকম কোনো অপরাধে আদালত কর্তৃক দোষী বলে বিবেচিত হন, এবং যদি তার দণ্ড মুকুব করা না হয়ে থাকে, মানে কেসটা এখনও পুরোপুরি না মেটা থাকে তখন। তাহলে এগুলো দেখে নিলে, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে।
আচ্ছা, নেক্সট দেখো এবার আসছে সাধারণ অযোগ্যতা কী কী রয়েছে, হিসাব শাস্ত্রের এগুলো যেগুলো আমরা পড়লাম ওগুলোরই অপোজিটটা লেখা একদম সোজা। দেখো বলেছে হিসাব শাস্ত্রের জ্ঞানের অভাব থাকলে হবে না, আইনের জ্ঞানের অভাব থাকলে হবে না, যান্ত্রিক হিসাব নিকাশকরণে অজ্ঞতা, ভাষা সম্পর্কে জ্ঞানের অভাব, সততা ও বুদ্ধিমত্তার অভাব। তাহলে বুঝতে পারলে তো? দেখো ওগুলো যেগুলো পড়লাম থাকা দরকার এখানেই বলে দিয়েছি, সেগুলোর অভাব থাকলে সেগুলো হচ্ছে এই যে সাধারণ অযোগ্যতার মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। আমি অনেকগুলো পার্টে এটা করালাম কারণ একটু লাইন বাই লাইন আলোচনা করে দিলাম। যদিও এই চ্যাপ্টারটা অনেকটা ইজি ছিল, ম্যাক্সিমাম হয়তো তোমরা পড়েই বুঝতে পারছো, তাও আমি একটু বলে দিলাম যে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, কারণ এগুলোর মধ্যে থেকে কোয়েশ্চেন আসার ম্যাক্সিমাম কিন্তু প্রবাবিলিটি রয়েছে বা আশঙ্কা রয়েছে। তো দেখো এবার আমি যেহেতু চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, আমি ওভারঅল একটু বলে দিচ্ছি কীরকম কীরকম কোয়েশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট আর আসতে পারে। তো একটুখানি এটা দেখে নাও। নাম্বার 1 হলো, দেখো কি পড়তে হবে তোমাদের না, এই যে নিরীক্ষার ধারণা ও সংজ্ঞা, এটা দেখবে, ঠিক আছে, ভালো করে। আর এটা দেখার পর খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই যে দেখো প্রকৃতি বা বৈশিষ্ট্য, আর তার থেকেও ইম্পর্টেন্ট চলে আসো এই যে উদ্দেশ্য, খুব খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসবেই। মুখ্য উদ্দেশ্য, গৌণ উদ্দেশ্য, এগুলোর ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। সোজা হবে কোয়েশ্চেন, কারণ এমসিকিউ তোমরা প্রথম পরীক্ষা দিচ্ছ, কিন্তু ভালো করে পড়তে হবে। সামাজিক উদ্দেশ্য দেখবে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমাদের বলে দেবে কোয়েশ্চেন যে কোনগুলি এর মধ্যে সামাজিক উদ্দেশ্য, ঠিক আছে। তখন তোমাদের উল্টোপাল্টা অনেক অপশান থাকলে একটা দিয়ে দেবে, ধরো সামাজিক, সেটা চুজ করতে হবে। আর যদি এরকম কোয়েশ্চেন আসে নিরীক্ষার সামাজিক উদ্দেশ্য কোনটি নয়, তখন হচ্ছে গিয়ে তোমাদের সবকটা হয়তো দেবে উদ্দেশ্য, একটা দিয়ে দেবে যেটা সামাজিক উদ্দেশ্য নয়, তখন ওইটা মার্ক করতে হবে। কাজেই সবকটা ভালো করে দেখবে যে কোনটা প্রাথমিক মুখ্য উদ্দেশ্য, কোনটা গৌণ উদ্দেশ্য, কোনটা সামাজিক উদ্দেশ্য। তারপর এই পয়েন্টটাও দেখে নেবে যে নিরীক্ষাশাস্ত্র হলো একটি গতিশীল সমাজবিজ্ঞান, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। এবার দেখো নিরীক্ষার গুরুত্ব খুব খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে পয়েন্টগুলো দেখে রাখবে। নিরীক্ষার সুবিধা দেখবে, ইম্পর্ট্যান্ট খুব। এই যে মেনলি এই যে এগুলো দেখবে, শ্রেণী বিভাগগুলো যে কীরকম কীরকম, কারবারের দিক থেকে সুবিধা কী কী, মালিকের দিক থেকে সুবিধা কী কী, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এরকম কোয়েশ্চেন আসতেই পারে, এর মধ্যে কোনগুলি নিরীক্ষার সুবিধার মধ্যে কারবারের দিক থেকে সুবিধার মধ্যে পড়ছে বা পড়ছে না, এরকম, ঠিক আছে। তো এই পয়েন্টগুলো ভালো করে দেখতে হবে। আচ্ছা, এবার দেখো কি আসছে, এই যে নিরীক্ষার অসুবিধা বা সীমাবদ্ধতা একটু দেখে নিলে, খুব এটা ইম্পর্টেন্ট নয়, সম্পর্কর থেকেও ইম্পর্টেন্স, ডিফারেন্সটা দেখে নেবে, এই যে পার্থক্যটা। আচ্ছা, আর আসছে লাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে অডিটরিস, নিরীক্ষক হিসাবরক্ষক নন, এটা তো জেনেই নিলে, এটা তো আর না পড়লেও আশা করি পারবে। আর এই যে কোয়ালিফিকেশান বা যোগ্যতাগুলো ভালো করে দেখবে, এগুলো কিন্তু খুবই আসে কোয়েশ্চেনে, ঠিক আছে। তো আমি আলোচনা করে দিলাম কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। তো আশা করি তোমরা চ্যাপ্টারটা মোটামুটি একটা আইডিয়া হলো, আর কীরকম কীরকম কোয়েশ্চেন আসতে পারে সেটাও বুঝলে। আর তোমাদের বইয়ের পেছনে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তোমরা সবাই সলভ করবে, তাহলে আরও কনফিডেন্স পাবে পরীক্ষার আগে, কারণ হচ্ছে যে অনেক দেখবে তার মধ্যে থেকেই কমন চলে এসছে, ঠিক আছে। কোনো রকম অসুবিধা হলে কোয়েশ্চেনে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেটার উত্তর বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের অবধি তাহলে এতটুকুই রাখলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটি। আর আমার চ্যানেলে নতুন যদি তোমরা দেখো তাহলে তোমাদের একটু রিকোয়েস্ট করছি যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আজকে তোমরা যদি সাবস্ক্রাইব করে আমাকে আগ্রহ না দেখাও তাহলে আমি এই ভিডিওগুলো বানানোরও কিন্তু সেরকম ইন্টারেস্টটা পাবো না। আশা করি তোমরা সেটা বুঝবে।